31 অক্টোবরের মধ্যে ভোটার হালনাগাদ হবে। অনলাইনে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবে শুধু তাদেরকে সেবাটা দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন এসেছি বাংলাদেশের যে নিউ ইয়র্ক কনসাল জেনারেলের অফিসে, কনসুলেট অফিস। এখানে আজকে আপনারা জানেন যে প্রায় গত 2 সপ্তাহ বা তারও অধিক সময় ধরে এখানে এনআইডি এবং বাংলাদেশের যে পাসপোর্টের কার্যক্রম চলমান আছে। বিভিন্ন পর্যায়ের এখানে যারা সার্ভিস সিকার তারা সকলে কিন্তু সকাল থেকে রাত 10টা পর্যন্ত এখানে আসছেন এবং তারা বিভিন্ন ধরনের যত ধরনের সমস্যা আছে এনআইডি কার্ড থেকে শুরু করে বা ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে সর্বপ্রথম যে একটা বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে প্রবাসীদের ভোট প্রয়োগ করার জন্য, তো সেই ব্যাপারে সার্বিকভাবে বাংলাদেশ কনসুলেট অফিস দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তো আমি এখন সরাসরি আমাদের মাননীয় কনসাল জেনারেল মহোদয়ের কাছে চলে যাব। আপনি জানেন যে আমাদের 4টা মিশন থেকে একযোগে আমাদের কনসুলার কার্যক্রম শুরু করেছে এনআইডি কার্যক্রমটা। ইতিমধ্যে প্রায় আমাদের নিউ ইয়র্ক থেকে এককভাবেই 3,500-এর উপর আমরা এনরোলমেন্ট করেছি এবং এটা ইলেকশন কমিশনকে আমরা পাঠিয়ে দিয়েছি। বাট প্রক্রিয়াটা চলমান। আপনারা জানেন যে 31 অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের যে একটা সিদ্ধান্ত রয়েছে যে 31 অক্টোবরের মধ্যে ভোটার হালনাগাদ হবে এবং এই হালনাগাদকৃত ভোটার লিস্ট দিয়ে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জন্য আমাদের এখানে সেবা প্রার্থীর সংখ্যা অস্বাভাবিক বেশি, যেটা আমরা তো প্রত্যাশাও করি নাই, কিন্তু প্রত্যাশার চেয়েও বেশি সার্ভিস সিকার প্রতিদিনই আসছে। ইভেন আপনি জানেন যে 3 তারিখ পর থেকে মানে 3রা অক্টোবরের পর থেকে আমরা প্রতি শনি রবিবার অফিস করছি। ইভেন গত শনি রবিবার আমাদের অফিস খোলা ছিল। আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে প্রতিদিন 100 জনকে সার্ভিস দেওয়া, কিন্তু আমরা গত 2 দিন 300 জনকে দিয়েছি। আজকেও প্রায় 140-এর মতো আমরা সার্ভিস দিব। প্রতিদিন আমরা রাত 10টা 11টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। আর আপনারা যেটা দেখছেন যে এনরোল করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের এরপরে কাজটা কিন্তু যখন সেবা প্রার্থীরা চলে যায় এরপরেও 5 ঘন্টা আমাদের কাজ করতে হয়। সেটা হচ্ছে প্রতিটা সেবা প্রার্থীর কিন্তু প্রায় 10 থেকে 11টা পেজ আমাদের স্ক্যান করতে হয়, এগুলো আবার রিভিউ করতে হয়, ওগুলো করে পাঠাতে দীর্ঘ সময় লেগে যায়, প্রতিদিন 5-10 মিনিট করে লাগছে। কিন্তু সুতরাং আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং এটা চলমান একটা প্রক্রিয়া। আপনার মাধ্যমে আমি প্রবাসীদের একটা মেসেজ দিতে চাই যে একটা মিসপারসেপশন প্রবাসীদের মধ্যে আছে যে 31 অক্টোবরের পর থেকে সেবাটা বন্ধ হয়ে যাবে, সেটা সঠিক নয়। আমরা যেমন পাসপোর্ট সেবা দিয়ে থাকি, নো ভিসা রিকোয়ার্ড ভিসা সেবা দিয়ে থাকি, জন্ম নিবন্ধন সেবা দিয়ে থাকি, এটা যেমন চলমান প্রক্রিয়া আবহমান কাল ধরে চলতে থাকবে, অনন্তকাল ধরে চলতে থাকবে, বছরের পর বছর চলতে থাকবে। এনআইডি কার্যক্রমটাও ঠিক এরকমই একটা সেবা যেটা নাকি বছরের পর বছর চলতে থাকবে। তো একটি বিষয় আমি সবাইকে বলতে চাই যে 31 অক্টোবরের পর থেকে আর কোনো ওয়াক ইন যে একটা সেবা যেটা ছিল এটি বন্ধ থাকবে, এটি কোনো ক্রমেই থাকবে না। অনলাইনে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবে শুধু তাদেরকে সেবাটা দেওয়া হবে। আর প্রতিদিন আপনারা জানেন যে আমরা 50 জন অনলাইনের আমরা সেবাটা দিয়ে থাকি, তবে আমরা 1 নভেম্বর থেকে 75 জনের আমরা সেবাটা অনলাইনে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে শুধুমাত্র তাদেরকে এই সেবাটা দেওয়া হবে। কিন্তু কোনো ধরনের ওয়াক ইন তখন থেকে কোনো ধরনের ওয়াক ইন থাকবে না, কারণ আমাদের তো আসলে ওয়াক ইন দেওয়ার কারণটা হচ্ছে অন্য। ওয়াক ইন দেওয়ার কারণে আমাদের অফিসের আমাদের যেই কি বলা যায় যে শৃঙ্খলাটাও কিন্তু ব্যাহত হচ্ছে, কারণ অনেক লোক আসছেন, আমরা সবাইকে সেবা দিতে পারছি না। আপনার মাধ্যমে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রতিদিনই প্রায় আমরা 100 জন সেবা প্রার্থীকে যারা ওয়াক ইনের আমাদের যে ক্যাপাসিটি যেটা আছে বাকিদের তো আমরা নিতে পারছি না, তাদেরকে ফেরত পাঠাতে হচ্ছে। এই জন্য আমরা দুঃখিত এবং তাদের কাছে আপনার মাধ্যমে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এটা আমাদের অপরাগত। স্পেসিফিকলি যে কোন ডকুমেন্টগুলা আসলে মানে যারা এখানে আপনার এনআইডি কার্ড বা ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা আসলে জানার চেষ্টা করছে যে রিকোয়ারমেন্টসগুলো কি কি। এনআইডি সেবা নিতে চান তাদেরকে প্রথমে যেটা করতে হবে, নির্বাচন কমিশনের যে একটা সাইট আছে এবং ওই লিঙ্কে ঢুকতে হবে। ওই লিঙ্কটা আমাদের কনসুলেট ওয়েবসাইটেও দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া আছে। এইটা অপারেটর মেনটেন বাই হলো ইলেকশন কমিশন। ওইটাতে ঢুকে আবেদনটা করতে হবে এবং আবেদনটা অনলাইনের সমস্ত যেসব তথ্যগুলো যেগুলো চাইবে স্টার চিহ্নিত তথ্য সবগুলোতে ওনাকে ফিল আউট করতে হবে। এটা হচ্ছে মাস্ট। এটা করার পরে উনি এটাকে আবেদন করে দিবেন। যখন সেন্ড করে দেবেন তখন একটা ডেট চাইবে, তখন আপনি ডেটটা পিক করবেন। এই ডেটটা হয়তো এখন ডিসেম্বরেও পাবেন না। ডিসেম্বর না পেলে আপনি অনেকেই যেটা দেখতে পাচ্ছি আমরা সেবা প্রার্থীরা ডিসেম্বরে পাচ্ছেন না, ভাবছে যে নেক্সট ডে নাই। আসলে না, মে পর্যন্ত এটা খোলা আছে। সো ডিসেম্বরে না গেলে আপনি 2026-এর জানুয়ারিতে যান, ওইটাতে না থাকলে ফেব্রুয়ারিতে যান। আর এভাবে করলেন, করার পরে আপনি যখন এটা প্রাথমিক কাজটা হচ্ছে এটা আপনাকে অনলাইনে এটা আবেদনটা করতে হবে। আবেদন করার পর আপনি যখন কনসুলেটে আসবেন যে আবেদনপত্রটি করেছেন সেটা একটা হার্ড কপি নিতে হবে, প্রিন্টেড কপি।
আরেকটা হচ্ছে ছবি নিতে হবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি। জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা 17 ডিজিটের যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এটি নিতে হবে, যেটা অনলাইনে ভেরিফায়েবল এইটা। আরেকটা হচ্ছে যে ওনার বাংলাদেশি যে পাসপোর্টের কপি, এর মেয়াদ সম্বলিত হতে পারে, মেয়াদ উত্তীর্ণ হতে পারে, এটা নিতে হবে। আর যদি পাসপোর্টের কপি না থাকে, কোনোভাবে যদি হারিয়ে ফেলেন, তাহলে আরেকটা নিতে পারেন উনি, সেটা হচ্ছে যে প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্রটা কি? সেটা হচ্ছে যে আমেরিকাতে বসবাসকারী 3 জন বাংলাদেশি নাগরিক খুঁজে বের করতে হবে যাদের নাকি এনআইডি আছে, নাম্বার আছে। ওনারা যদি তাদের এনআইডি নাম্বার সহ প্রত্যয়ন করেন যে ওই ব্যক্তিটা বাংলাদেশি, তাহলে ওইটা আমরা পাসপোর্টের বিকল্প হিসেবে আমরা এটা গণ্য করবো আর কি। এইটা। আরেকটা হচ্ছে ওনাকে যেটা করতো লাস্ট, যেটা মানে বাধ্যতামূলক যেসব পেপার দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে ওনার বাবা মার পাসপোর্টের কপি, অথবা বার্থ সার্টিফিকেটের কপি, অথবা এনআইডির কপি, অথবা মৃত্যু সনদের কপি, যদি মৃত হয়ে থাকেন, এগুলো প্রোভাইড করতে হবে। আর একটা জিনিস এখানেই শেষ নেই, এটা হচ্ছে যে এরপর আমরা ওনাকে প্রত্যেকে এগুলো নিয়ে সশরীরে কনসুলেটে আসতে হবে। আসার পর ওনার 2টা জিনিস করতে হবে। সশরীরে আসতে হবে কেন? এটা হচ্ছে ম্যান্ডেটরি, কারণ 2টা জিনিস আমরা রিমোটলি এটা বা কোথাও যেয়ে দিতে পারবো না। সেই 2টা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট, 10 ফিঙ্গারপ্রিন্টস, আর একটা হচ্ছে যে চোখের আইরিশ। এই 2টা কনসুলেটে নেওয়া, এই জন্য তাদেরকে এখানে আসতে হবে। আসার পর যখন এটা আমরা পাঠিয়ে দিব, এখানে কিন্তু কাজ শেষ হয়ে যায় নাই। ওনাকে ফর্মের ভিতর আপনার মাধ্যমে সবাইকে আরেকটা 2টা তথ্য জানাতে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো আসলে ভুল থেকে শিক্ষা নেই। প্রতিটা বাংলাদেশি নাগরিক যেটা করে, যে ভিতরে সেকেন্ড পেজে 2টা জায়গায় স্বাক্ষরের বিষয় আছে, এই স্বাক্ষরগুলো লোকজন করছেন, এই স্বাক্ষরগুলো করতে হবে। এবং আরেকটা হচ্ছে বাংলাদেশে ওনার কোনো আত্মীয় স্বজন বা কন্ট্যাক্ট পয়েন্ট, যে রিলায়েবল যিনি আছেন, তার একটা কন্ট্যাক্ট পয়েন্ট দিতে হবে। কেন? কারণ আপনি এখান থেকে পাঠানোর পরেই, এটা পাঠানো মানেই কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র পেয়ে গেলেন না। জাতীয় পরিচয়পত্র পাওয়াটা মানে কি? আপনার হচ্ছে যে ন্যাশনাল আইডেন্টিটি, আপনি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে একটা কার্ড, এটাই আপনার পরিচয় বহন করে। সুতরাং এটি বিভিন্ন যাচাই বাছাই শেষে বাংলাদেশের নির্বাচন কমিশন নিশ্চিত হতে চাবে এই ব্যক্তি, সেই ব্যক্তি, উনি বাংলাদেশি, উনি যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেসে উনি থাকেন, এবং যে অ্যাড্রেসটা দিয়েছেন ওইটার উনি ভোটার। এইটা প্রমাণ করতে হলে কি করতে হবে? আপনাকে, যিনি আবেদন করেছেন, তার যে বাংলাদেশের কন্ট্যাক্ট পয়েন্ট, তাকে কিন্তু যে ডকুমেন্টসগুলো আমি শুরুতেই বলেছি, যে বার্থ সার্টিফিকেট, এরপর ধরেন ওনার এসএসসি সার্টিফিকেট, এরপর ধরেন ওনার পাসপোর্টের কপি, এবং যে অ্যাড্রেসটা বাংলাদেশে দিয়েছেন, যেই অ্যাড্রেসের বিপরীতে ভোটার হবেন, ওই অ্যাড্রেসের বিপরীতে কোনো ইউটিলিটি বিলের কপি, অথবা ওনার বাবা মার যে পাসপোর্টের কপি, বার্থ সার্টিফিকেট অথবা এনআইডির কপি, ওই বাংলাদেশের কন্ট্যাক্ট পয়েন্টকে দিয়ে রাখবেন। কারণ উপজেলা অফিস থেকে, উপজেলা নির্বাচন অফিসে ওনার সাথে যোগাযোগ করবেন, উনি যেন অবশ্যই উপজেলা অফিসার যিনি যোগাযোগ করেছেন ওই অফিসে এগুলো প্রোভাইড করেন। তখন তদন্ত শেষে যদি ক্লিয়ারেন্স আসে, তখনই উনি তখন এলিজিবল হবেন। এবং আপনার মাধ্যমে একটা তথ্য জানিয়ে রেখে, তথ্যটা কিছুটা অস্বস্তিকর প্রবাসীদের জন্য, সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা প্রায় 50 জনের উপর আমরা জানি, আমাদের কাছে তথ্য এসছে, প্রায় 300 জনের অধিক, 350 মতো অ্যাপ্রুভ হয়ে গেছে। অনেকেই কিন্তু ইমেইলে এনআইডিটা পেয়ে গেছে। 50 জনের মতো তাদেরটা রিজেক্টেড হয়েছে, কারণ যেই নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করেছে, অনেক ক্ষেত্রে উনি রেসপন্ড করেন নাই, ফোন ধরেন নাই, অথবা ব্যস্ততার কারণে হয়তো কাগজপত্রগুলো পৌঁছাতে পারেন নাই। আরেকটা হচ্ছে, যেটা নাকি আপনার মাধ্যমে প্রবাসীদের আমি নিরুৎসাহিত করব, অনেকের আইডি কার্ড থাকা সত্ত্বেও আবেদন করছে। যাদের লিমিটেড আছে তারা ভাবছে যে আবেদন করলে স্মার্টটা পাবো, আসলে এটা ভুল, এবং এটা একটা অপরাধ। দ্বিতীয়বার জেনে শুনে, যখন আপনি 18 বছর ঊর্ধ্ব কেউ যদি জেনে শুনে একই কাজ আপনি করেন, এটা কিন্তু যদি কোনোভাবে যদি ভুলেও এটা প্রিন্টেড হয়ে যায়, এটা কিন্তু একটা অপরাধ, এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এই কাজটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। 50 জনের মধ্যে কিছু অংশ হচ্ছে সেকেন্ড টাইম আবেদন করেছেন। আরেকটা বিষয় যেটা ঘটছে, যেটা নিয়ে অনেক কনসার্ন ব্যক্ত করছে, এবং ওনারা আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিয়েছেন যে তাদের তথ্য কীভাবে লিক হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে তারা কনসুলেটকে দোষারোপ করার চেষ্টা করছে। ব্যাপারটা এরকম না। আপনি যখনই আবেদন করে ফেললেন, আপনি যদি পার্সোনালি আবেদন করেন অনলাইনে, অথবা কারোর সহায়তা নিয়ে আবেদন করলেন, অথবা আপনি কোনো একটা সার্ভিস সেন্টার যদি আবেদন করে ফেললেন, অটোমেটিক কিন্তু এটা আমাদের কাছে আসে না। এটা হচ্ছে নির্বাচন কমিশনের সার্ভারে চলে যায়, সংশ্লিষ্ট থানাতে চলে যাচ্ছে। তখনই আপনি কনসুলেটে আসার আগেই কিন্তু, যেহেতু প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা খুব অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ সরকার দেখছে,
সুতরাং আপনি কনসুলেটে আসার আগেই কিন্তু আপনার কাছে কিন্তু নির্বাচন অফিসের লোকজন যোগাযোগ করছে, কিন্তু এতেও অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে এটা কি আমাদের এখান থেকে লিক হচ্ছে কিনা তথ্যটা। আসলে না, নির্বাচন কমিশনে আপনি পাঠাচ্ছেন, আপনি যে তথ্যটা সেন্ড করেছেন এটা বাংলাদেশের সবচেয়ে সিকিউর সার্ভারে চলে যাচ্ছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সার্ভার। সুতরাং এখানে দুই এন্ডে আমরা তথ্যটা জানি, আমাদের এন্ডে আর একটা নির্বাচন কমিশন এন্ডে আপনার সাথে যে যোগাযোগ করেছে। সুতরাং এটা আপনি যে তথ্যগুলো দিয়েছেন ওটার ভিত্তিতেই এবং অথরাইজ পার্সন এটা যোগাযোগ করেছে। আর যেটা বলেছেন যে আমাদের নির্বাচনের জন্য কিন্তু ধরেন আপনি একজন ভোটারের জন্য 3টা ক্রাইটেরিয়া লাগে। একটা হচ্ছে যে আপনি এই দেশের নাগরিক কিনা, আপনার বয়স 18 কিনা, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেইটা সঠিক কিনা, আপনার অ্যাড্রেসটা যেটা বাংলাদেশে দিয়েছেন ওই অ্যাড্রেসের বিপরীতে কিন্তু আপনি ভোটারটা হবেন। সুতরাং যে অ্যাড্রেসটা দিয়েছেন ওটা সঠিকতা আমরা কীভাবে যাচাই করব? ওই অ্যাড্রেসের বিপরীতে কী আছে আপনি বলেন। ইউটিলিটি বিল 3টা থাকবে, অথবা গ্যাস, ওয়াটার, অথবা ইলেকট্রিসিটি বিল। এটা এই জন্যই এইটা চাচ্ছে ইউটিলিটি বিলটা। আরেকটা হচ্ছে আপনার বয়স 18 কিনা, এটা বুঝবে কীভাবে? আপনার জন্মসনদ এই জন্য ওরা চাচ্ছে আবার ঢাকা থেকে। আরেকটা জিনিস কী যাচ্ছে, আপনি নাগরিক কিনা, নাগরিকের জন্য কী লাগবে? পাসপোর্ট, অথবা আপনার পাসপোর্টটাই মেইনলি, পাসপোর্টটা চাচ্ছে, অথবা 3জন যেটা আপনাকে প্রত্যয়ন করছে আর বাংলাদেশে ওইটা। আরেকটা জিনিস, এইগুলাকে আরও স্ট্রেংথেন করার জন্য যেটা চাচ্ছে, আপনি যে বাবা মার সন্তান, ঠিক আছে, আপনি বুঝলাম এই ছেলের এই বাসার একটা ছেলে, বাট আরেকটা তো লিঙ্কেজ দেখতে চাইবে, সেটার জন্য বলে কি আপনার বাবা মার কিছু একটা প্রুফ চাই আর কি, যে পাসপোর্টের কপি, সেখানে নামটা দেখবে আপনার, তাই না? আপনি যে নামটা দিয়েছেন বাবা মার, ওটার সাথে মিলিয়ে দেখবে মিল আছে কিনা, অথবা আপনার এনআইডির কপি বাবা মার যদি থাকে, এটা যদি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট এগুলো, অথবা যদি মৃত হয়ে থাকেন তাহলে হচ্ছে যে ডেথ সার্টিফিকেট, এবং সাথে আপনি এসএসসি সার্টিফিকেটও দিতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে ধরেন আপনি ম্যারিড, তাহলে আপনার ওয়াইফের একটা এনআইডি দিতে পারেন, অথবা আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকলে এগুলো দিতে পারেন। এগুলো হচ্ছে এডিশনাল, বাট 4-5টা আমরা শুরুতে যে রকমগুলো বলেছি এগুলো দিলেই হওয়ার কথা। আবার তবে চট্টগ্রাম বিভাগের 56টা থানার যদি অধিবাসী হয়ে থাকেন তাদের ক্ষেত্রে একটু ক্রিটিক্যালিটি আছে, সেটা সত্যি। তাদেরকে আবার অন্য একটা আরও ভেরিফিকেশনের জন্য এই যে অধিক সংখ্যক কাগজপত্র চাচ্ছেন। এটা কেন আপনি জানেন যে চট্টগ্রাম বিভাগের 56টা থানার ব্যাপারে একটা সেন্সিটিভিটি আছে, আপনি জানেন, আমরা সবাই জানি এটা। আপনি জানেন যে এনআইডিটা পাচ্ছে কিন্তু 16 বছর ঊর্ধ্ব যারা সবাই, অর্থাৎ 10ই অক্টোবর 2010-এর পরে যারা জন্মগ্রহণ করেছে, বা 10-এর পরে যারা জন্মগ্রহণ করেছে, 10-এর আগে শুধুমাত্র তারাই এনআইডি নিতে পারবেন আর কি। এর মানে হচ্ছে 16 বছর, মিনিমাম 16 বছর। তো এখন আমেরিকাতে জন্মগ্রহণকারী যদি প্রবাসী কোনো বাংলাদেশি হয়ে থাকেন, ইনিও এনআইডি পাবেন। কিভাবে? কারণ বাংলাদেশের নাগরিকত্ব অ্যাক্ট অনুযায়ী বাবা মা যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে তার সন্তান, ছেলে মেয়ে পৃথিবীর যেই প্রান্তে জন্মগ্রহণ করুক না কেন, উনি যদি চান ওনার ছেলে মেয়ে, উনি বাংলাদেশি, ওনার ছেলে মেয়েরাও এনআইডি পেতে পারবেন। এখন আমেরিকাতে জন্মগ্রহণকারী বাংলাদেশি ছেলে মেয়েদের এনআইডি প্রাপ্তির প্রক্রিয়াটা কি? প্রথম তাকে অন্য সবগুলোর মতো সেম, সেটা হচ্ছে এখানে কোনো স্পেসিফিক কোনো ডিফারেন্স নাই। একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে যে তাকে কনসুলেট থেকে, যদি সে আমেরিকা জন্মগ্রহণ করে থাকে, অনেকে ভুল করে যেটি করে থাকে যে বাংলাদেশ থেকে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করে, সেটি ভুল। তাকে অবশ্যই কনসুলেট থেকে অথবা আমাদের ওয়াশিংটন মিশন থেকে বার্থ সার্টিফিকেটটা নিতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা একটা। আরেকটা হচ্ছে যে এটা তো শিওর যে আমরা যেটা বলছি যে আরেকটা রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে পাসপোর্টের কপি। যে আমেরিকাতে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশি পাসপোর্ট নেই, তাহলে সে কীভাবে এটা পাবে? সেটা ক্ষেত্রে ওই যেটা বললাম যে আগে, যে 3জন যদি প্রত্যয়ন করে থাকে, আমেরিকাতে জন্মগ্রহণকারী 3 বাংলাদেশি নাগরিক যাদের এনআইডি আছে, নাম্বার আছে, তারা যদি স্বাক্ষর করে ওনাকে প্রত্যয়ন করে বাংলাদেশি নাগরিক, তাহলে ওটা দিয়ে হবে। যে মাননীয় কনসাল জেনারেল, আপনি আসলে বিস্তারিতভাবে আমাদের দর্শকের উদ্দেশ্যে এবং যারা প্রবাসী, যারা মানে এই তাদের জীবনে আসলে একটা সুবর্ণ সুযোগ এসেছে এমনভাবে অনেকটা তারা মনে করছে, কারণ 16 বছর বা 18 বছরের শুধু ব্যাপার না, স্বাধীনতার পর থেকে সর্বপ্রথম আসলে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের একটা ব্যবস্থা হচ্ছে, এবং আপনার নেতৃত্বে এখানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনার সকল স্টাফরা কিন্তু সারাক্ষণ কাজ করছে। আমি একটু আগেই ওখানে গিয়ে দেখলাম যে তারা প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। তারেক হাসান খান আছেন আমাদের এখানে, জেবিবি এর জেনারেল সেক্রেটারি। আমাদের এখানে বিশিষ্ট ব্যবসায়ী আছেন মোহাম্মদ আমির হোসেন কামাল। আমাদের এখানে আরেকজন বিশিষ্ট রিয়েল এস্টেট বিজনেসম্যান আমাদের মনিরুল ইসলাম মনির ভাই, এবং আমাদের এখানে আছেন মোহাম্মদ সাজ্জাদ। তো আসলে এবং আমরা আসলে আরেকজন আমাদের এখানে আছেন ইস্তিয়াক রুমি, যিনিও এই কমিউনিটির অনেক প্রমিনেন্ট। তো তারা কিন্তু সকলে আজকে এসেছেন এই প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে
সর্বাত্মকভাবে কমিউনিটির পক্ষ থেকে তাদেরকে যে সাপোর্টটা দেওয়া এবং এনশিওর করা, তারা অফার করেছেন যে আমাদের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট লাগবে আমরা মাননীয় কনসাল জেনারেলের মাধ্যমে এই কনসুলেট অফিসে প্রোভাইড করতে চাই। তো আজকে আমাদের মাননীয় কনসাল জেনারেল ওনাদেরকে সময় দিয়েছেন, কথা বলেছেন এবং বিস্তারিতভাবে কমিউনিটির সকলের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা যে ধরনের সার্ভিস চান আমরা সর্বাত্মকভাবে দেওয়ার চেষ্টা করব। আমরা এ কারণেই কিন্তু সকাল সেই 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে কিন্তু ওনাদের যে এক্সটেন্ডেড যে সাপোর্টটা সেটা কিন্তু ওনারা কন্টিনিউ করে যাচ্ছেন শুধুমাত্র প্রবাসীদের সেবাটা দেওয়ার উদ্দেশ্যে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আবারও কথা হবে।